নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পৃথিবীর গতির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন? উত্তর আগে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তারপর আলোচনা করব। ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই সূর্যের উত্তাপ অনেক বেশি হয় এবং তুলনামূলকভাবে দিনের দৈর্ঘ্য রাতের থেকে বেশি হয়। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরুকে কেন্দ্র করে বৃত্তাকারে অবস্থিত চিরতুষারময় মহাদেশের তাপমাত্রা গ্রীষ্মকালে হিমাঙ্কের 40 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকে, আর শীতকালে তা প্রায় -80 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে এখানে ক্রমাগত তুষারপাত এবং তুষার ঝড় হয়। এই আবহাওয়ায় আন্টার্কটিকাতে কোনো রকম বৈজ্ঞানিক গবেষণা সম্ভব হয় না। ফলে ডিসেম্বর ও জানুয়ারি মাসে অর্থাৎ দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালেই বিজ্ঞানীরা এখানে গবেষণা এবং অভিযানে যান। তো আমরা জানি যে ডিসেম্বর জানুয়ারি মাসে পৃথিবীর উত্তর গোলার্ধে হয় শীতকাল, আর দক্ষিণ গোলার্ধে হয় তখন গ্রীষ্মকাল, আর আন্টার্কটিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তো সেই কারণে ডিসেম্বর ও জানুয়ারি মাসে আন্টার্কটিকায় চলে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালেই আন্টার্কটিকাতে তাপমাত্রা কিন্তু হিমাঙ্কের 40 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকে। তার মানে বোঝাই যাচ্ছে যে গ্রীষ্মকালে তাপমাত্রা কতটা কম থাকে, কতটা ঠান্ডা থাকে। তাহলে শীতকালে সেই তাপমাত্রা কোথায় যাবে? শীতকালে তা প্রায় -80 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তো এত ঠান্ডাতে কিন্তু যখন তুষারপাত হতে থাকে, তুষার ঝড় হয়, তখন কিন্তু বিজ্ঞানীদের সেখানে গবেষণা বা অভিযানে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। সেই কারণেই গ্রীষ্মকালেও যদি তাপমাত্রা খুবই কম থাকে, কিন্তু যেহেতু গ্রীষ্মকালের তাপমাত্রা শীতকালের থেকে একটু হলেও তাপমাত্রা একটু বেশি থাকে, সেই কারণেই কিন্তু বিজ্ঞানীরা গবেষণা জন্য বা অভিযান করার জন্য কিন্তু শীতকালেই মানে ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিজ্ঞানীরা কিন্তু আন্টার্কটিকা অভিযানে যান। পরের প্রশ্ন, পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? তো উত্তরটি আগে পড়ে নিই। পৃথিবীর আহ্নিগতির কারণে পৃথিবীর নিজ অক্ষে মহাশূন্যে আবর্তিত হয়। পৃথিবী পৃষ্ঠে অবস্থিত যে কোনো বস্তু বা জীব পৃথিবীর কেন্দ্রের দিকে থাকা অভিকর্ষ বল বা শক্তির প্রভাবে ছিটকে বেরিয়ে যায় না। এই অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রভাগের দিকে যে কোনো বস্তু বা জীবকে আকর্ষণ করে রাখে। সেই কারণে পৃথিবী মহাশূন্যে আবর্তন করলেও আমরা ছিটকে বেরিয়ে যাই না। তার মানে আমরা জানি যে কোনো বস্তু, গোলাকার বস্তু যখন ঘুরতে থাকে, তার ওপর যদি কোনো বস্তু থাকে, সেই গোলাকার বস্তুর আবর্তনের কারণে কিন্তু তার ওপর থাকা কোনো বস্তু কিন্তু ছিটকে বেরিয়ে যায় বা ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে থাকে। তো পৃথিবীও একটি গোলাকার বস্তু, এবং সেই পৃথিবী যখন নিজ অক্ষে আবর্তন করে মহাশূন্যে, তখন পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত যে কোনো বস্তু বা জীবের কিন্তু সেই আবর্তনের কারণে কিন্তু ছিটকে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু কোনো বস্তু বা জীব কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে ছিটকে বেরিয়ে যায় না। তার একটি মাত্র কারণ হলো যে পৃথিবীর কেন্দ্রের দিকে সমস্ত বস্তুকেই, সমস্ত জীবকেই কিন্তু পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখে। এই আকর্ষণ বল বা অভিকর্ষ বলের কারণে যেহেতু সমস্ত বস্তু এবং জীব পৃথিবীর
কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, তাই যখন পৃথিবী মহাশূন্যে আবর্তন করে তখন কোনো বস্তুই, কোনো জীবই মানে আমরাও, যেটা ছিটকে বেরিয়ে যাওয়ার কথা, ছিটকে কিন্তু আমরা বেরিয়ে যাই না। কারণ কি? আবারও বলছি, সেই পৃথিবীর অভিকর্ষ বলের জন্য। পরের প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? দিগন্ত রেখা একটি কাল্পনিক রেখা। সমুদ্র বা বিশাল প্রান্তরের থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকলে মনে হয় স্থলভাগ বা জলভাগটি আকাশের সঙ্গে একটি বৃত্তচাপীয় সুবিস্তৃত রেখায় মিশে রয়েছে। এই কাল্পনিক রেখাকেই দিগন্ত রেখা বলা হয়। সমুদ্রের ধারে যখন আমরা দাঁড়াই তখন সমুদ্র যেখানে মনে হচ্ছে মিলে যাচ্ছে আর আকাশও যেখানে মিলে যাচ্ছে, সেই জায়গা বা সুবিশাল একটি মাঠ বা খালি জায়গা, যত দূর যাচ্ছে সেই খালি জায়গা মনে হচ্ছে সেটি এবং আকাশ একটি জায়গায় দূরে মিলে যাচ্ছে। তো সেই কাল্পনিক রেখাটা, কারণ আকাশ এবং সমুদ্র বা আকাশ এবং বিশাল প্রান্ত কোথাও কিন্তু কোনো রেখা দিয়ে আসলে কিন্তু মেলে না, তাই এই কাল্পনিক যে রেখা, এই রেখাটিকে বলা হয় দিগন্ত রেখা। সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? সূর্য নিজ কক্ষপথে স্থির। আহ্নিক গতির সময় পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আপাত দৃষ্টিতে মনে হয় যে সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকের আকাশে গতিশীল বলে আমাদের কিন্তু মনে হয়। এই গতিকে সূর্যের দৈনিক আপাত গতি বলে। বুঝতেই পারছো, এটা সবারই জানা যে সূর্য কিন্তু নিজের কক্ষপথে স্থির। সূর্য কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে না, আবর্তন করে পৃথিবী সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করছে। এই যে সূর্যের গতি, যেটা আমাদের মনে হয় আপাত দৃষ্টিতে, এই সূর্যের গতিকে বলা হয় সূর্যের দৈনিক আপাত গতি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রতি 4 বছর অন্তর বছরে একদিন অতিরিক্ত হয় কেন? মানে বলা হচ্ছে যে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে ফেব্রুয়ারি মাসকে 28 দিন না করে 29 দিন করা হয়, এবং সেই কারণে বছরটি 365 দিনে এক বছর না হয়ে 366 দিনে এক বছর হয়। তো এই প্রতি 4 বছর অন্তর বছরে এই একটি দিন অতিরিক্ত হয় কেন? নিজের পরিক্রমণ গতিতে সূর্যকে একবার প্রদক্ষিণ করার জন্য পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা প্রায়। কিন্তু হিসেব করার সুবিধার জন্য আমরা 365 দিনে এক বছর ধরি। এতে প্রতি বছরের প্রায় 6 ঘন্টা সময় বাড়তি থেকে যায়। এই হিসেব প্রতি 4 বছর অন্তর কি হয় ঠিক করার জন্য প্রতি 4 বছর অন্তর এই 6 ঘন্টার সাথে 4 দিয়ে গুণ যদি করি আমরা, আমি বিস্তারিত যখন আলোচনা করব তখন আমি বলে দেব, 24 ঘন্টা বা পুরো একটা দিন অতিরিক্ত হয়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি বছর মানে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে 28 যোগ 1 দিন অর্থাৎ 29 দিন করা হয়। সেই কারণে সেই বছরটি 365 দিন না হয়ে 365 প্লাস 1 দিন অর্থাৎ 366 দিন হয়ে থাকে। তো এবার চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 6 সেকেন্ড। 365 দিন তো ঠিক আছে,
তার সাথে আরও কি রয়েছে সময়, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একে প্রায় 6 ঘন্টা কিন্তু আমরা ধরতে পারি। তো এই যে 6 ঘন্টা রইল এক্সট্রা, সেই বাড়তি সময়টাকে কিন্তু আমরা 1 বছরের হিসাবে কিন্তু ধরি না। আমরা 1 বছরের হিসাবে ধরি 365 দিনে 1 বছর। সেই কারণে কিন্তু প্রতি বছর এই যে 6 ঘন্টা আমরা হিসাবে ধরলাম না, এই 6 ঘন্টা বাড়তি থেকে যায়। তো 1 বছর আমরা 6 ঘন্টা ধরলাম না, ঠিক আছে। পরের বছরও যখন আমরা 6 ঘন্টা ধরলাম না, তার মানে প্রথম আর দ্বিতীয় বছর মিলিয়ে 6 + 6 12 ঘন্টা বাড়তি থেকে গেল। আবার ঠিক 3 নম্বর যখন বছর, তৃতীয় বছরেও 6 ঘন্টা অতিরিক্ত থেকে গেল, তার মানে 12 ঘন্টা প্লাস 6 ঘন্টা 18 ঘন্টা, 3 বছরে 18 ঘন্টা সময় বাড়তি থেকে গেল। আবার চতুর্থ বছরে আরও 6 ঘন্টা যে বাড়তি থেকে গেল, আর আগের যে আরও 3 বছরের 18 ঘন্টা বাড়তি থেকে গেল, তো 18 ঘন্টা প্লাস 6 ঘন্টা হয়ে গেল 24 ঘন্টা। মানে 4 বছরে যে বাড়তি সময় থেকে গেল সেটি হলো 24 ঘন্টা। 6 ঘন্টা করে 4 বছরে হলো 4 × 6 24 ঘন্টা। মানে পুরো একটা দিন অতিরিক্ত হয়ে গেল 4 বছরে। সেই কারণে প্রতি 4 বছর পর পর কি করা হয়, এই একটা দিনকে মেকআপ দেওয়ার জন্য এই 24 ঘন্টা বা এক দিনকে ঢোকানো হয় ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস যে প্রতি বছর 28 দিন করে হয়, 4 বছর পর, 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে এই অতিরিক্ত এক দিনকে ঢুকিয়ে ফেব্রুয়ারি মাসকে করা হয় 29 দিন। এবং সেই কারণে সেই বছরটি 365 দিনে 1 বছর না হয়ে এক দিন যোগ হয়ে 366 দিনে 1 বছর হয়। আশা করি বুঝতে পারলে যে 1 বছরে 6 ঘন্টা, এইভাবে 4 বছরে 24 ঘন্টা অতিরিক্ত থেকে যায়। মানে এক দিন পুরো এক্সট্রা হয়ে যায়। সেই এক দিনকে মেকআপ করার জন্য প্রতি 4 বছর অন্তর অন্তর যেই 24 ঘন্টা বা এক দিন এক্সট্রা হয়ে যাচ্ছে, তাকে মেকআপ করার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে এই এক দিনকে ঢুকিয়ে ফেব্রুয়ারি মাসকে 29 দিন করা হয়। এবং সেই কারণে সেই বছরটি হয়ে যায় লিপ ইয়ার বা অধিবর্ষ। মানে 366 দিনে হয় 1 বছর। তো বন্ধুরা, আশা করছি যে তোমরা বুঝতে পারলে বিষয়টি। তো পৃথিবীর গতি নিয়ে আজকের যে ভিডিও আমার, সেটি এখানেই শেষ হলো। আরও কিছু প্রশ্ন রয়েছে এই পৃথিবীর গতি চ্যাপ্টারের। তো সেই প্রশ্নগুলো নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর আহ্নিক গতি, বার্ষিক গতি, অপসুর, অনুসুর, এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, বা আমার প্লে লিস্টও রয়েছে ভূগোল নিয়ে, সেই প্লে লিস্টেও তোমরা গিয়ে এই টপিকগুলো তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার শেষ হলো এখানেই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।